নমস্কার। যতনা করুঙ্গা Forum for Development and Protection of Media Community প্রথম রাজ্য সম্মেলন। আর যে মহান ব্যক্তিত্বের নাম জুড়ে সম্বোধন করা হচ্ছে রাজ্যের মহান পত্রকার এবং যশস্বী ব্যক্তিত্ব ছিলেন স্বর্গীয় ভূপেন দত্ত মহোদয়ের নামে এই কার্যক্রম সমর্পিত। এই কার্যক্রমে উপস্থিত চেয়ারম্যান ভূপেন দত্ত ভূমি ট্রাস্টের आदरणीय संजय पाल महोदय, श्री परितोष विश्वास एडिटर जागरण पत्रिका, श्री संजीव देव एडिटर नॉर्थ ईस्ट कलर, श्री प्रणव सरकार सेक्रेटरी आगरतला प्रेस क्लब, श्री शैवक भट्टाचार्य जी विशिष्ट सांबादिक एवं ओनर ऑफ वैनगार्ड चैनल, श्री जयंत भट्टाचार्य जी ब्यूरो चीफ पीटीआई, श्री दीपक बराक हॉकर न्यूज़पेपर सोसाइटी, श्री जमालुद्दीन कैलाशर प्रेस क्लब प्रेसिडेंट, उपस्थित राज्येर प्रत्येकटी प्रांत थेके आसा हमार सांबादिक बंधुरा, मीडिया हाउसेर ओनारगण এবং অন্যান্য ভাই বোনেরা, বন্ধুরা, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি ঘুরি যাই, এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন যে আমার সঙ্গে ব্যক্তিগত কোনো সময় কথা হয়েছে, বা এমন কিছু সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন যাদের সঙ্গে হয়তো বা আমার কোনোদিন সামনাসামনি দেখাও হয়নি, অথচ দূর থেকে আপনারা সেগুলো কাভারেজ করে শহরতলিতে পাঠানোর ব্যবস্থা করে। বন্ধুরা, সংবাদ মাধ্যম, ভারতীয় সংবাদ মাধ্যম, আমি কি বলছি, সংবাদ মাধ্যম আর ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমের যদি প্রেক্ষাপটে আমি যাই, কি দেখব, প্রখ্যাত সমাজসেবী রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক, সতীদাহ প্রথা রদ করা, সমাজকে জাগৃত করা, সমাজের মধ্যে ওপিনিয়ন তৈরি করা, তার জন্য পত্রিকা বের করা। কবে? 1821 সালে বাংলা উইকলি পেপার সংবাদ কৌমুদি। কিসের জন্য বের করেছেন? সতীদাহ প্রথা থেকে ভারতীয় মহিলাদের মুক্তি দেওয়ার জন্য। 1822 সালে ফরাসি পত্রিকা উনি বের করেছে, তার নাম কি ছিল?
मीरा तौलुक, সাংবাদিক আজিমউদ্দিন খাঁ 1857 সালে 8 ফেব্রুয়ারি পেয়ামে আজাদি দিল্লি থেকে পত্রিকা বের করেছে। আমি তাদের নাম কেন বলছি, সেই পত্রিকার নাম কেন বলছি? প্রথমে আমি বলেছি भारतीय संबाद माध्यम और संबाद माध्यम। भारतीय संबाद माध्यमेर शुरुआत राष्ट्रवाद, राष्ट्रचिंतन, समाज सेवा तार उपरे ভিত করে তৈরি হওয়া। ইকোনমি তৈরি করার জন্য না। পরবর্তী সময় তার বিস্তার হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে প্রভাস যোশীর মতো সাংবাদিককে সামনে থেকে দেখার জন্য বা কথা বলার দিল্লিতে, রামবহদুর রায়কে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, যাকে অটল বিহারী সরকার থাকতে যতটা আমি জানি রাজ্যসভার মেম্বার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তো রামবহদুর রায়জি রাজ্যসভার প্রস্তাব খারিজ করে দিয়েছে, আমি যাব না। এখানে মঞ্চে এবং সামনে যারা আছেন ওনারা সবাই প্রভাস যোশীকে জানি। নিষ্পাপ নিষ্কলঙ্ক চরিত্র। আজকে রাজা রামমোহন রায়ের সেই পত্রিকা, উইকলি পত্রিকা, কিসের জন্য? মহিলা সশক্তিকরণের জন্য। আজকে গিয়ে সেই রাস্তাতে মাননীয় দেশের প্রিয় প্রধানমন্ত্রী উনিও সমাজ সংস্কারক। উনি শুধু রাজনীতিক নন, অ্যাডমিনিস্ট্রেটর নন, উনিও আধুনিক ভারতে 3 তালাকের পরিসমাপ্তি ঘটিয়েছে। রাস্তা কোথা থেকে এসছে? রাস্তা রাজা রামমোহন এর কাছ থেকে এসছে। আমাদের দেশের সাংবাদিকেরা সমাজ সংস্কারক হয়। সামাজিক পরিবর্তন সমাজের মধ্যে সচেতনতা ও সুষ্ঠু সমাজ ব্যবস্থা তৈরি করতে সাহায্য করা তাদের মূল পাথেয়। বন্ধুরা, আজকে ভারতবর্ষের সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। সত্তরের দশকে একটা জামানা ছিল পুরো দুনিয়ায়, কি সমাজতন্ত্রের প্রভাব। তা থেকে সংবাদ মাধ্যমও মুক্তি পায়নি। যেমন রাজনীতির মধ্যে এসেছিল, সংবাদ মাধ্যমের মধ্যে এসেছিল। আজকে 2020 সাল, 70-এর দশকে যে সমাজতন্ত্রের যে প্রভাব, কমিউনিজমের যে প্রভাব সমস্ত ক্ষেত্রে, আজকে কি
পুরো দুনিয়াতে সেই সমাজতন্ত্রের প্রভাব বা প্রতিপত্তি আর বিস্তার আছে কি না। আজকে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যের মধ্যে ইলেকশন হয় তো জাত পাত পন্থ সেগুলো ছিল বিশেষ করে দু রাজ্যের রাজনীতি রণকৌশল ভোট ব্যাংক। নরেন্দ্র ভাই মোদী সেগুলো সমাপ্ত করে দিয়েছে। এবারে বিহারের ইলেকশন আমাদের কাছে খুব ভালো লেগেছে, ভারতবাসীর কাছে। সত্তা পক্ষ আর বিপক্ষ দোনোই কি ইস্যু করেছে? ডেভেলপমেন্ট, রোজগার। এই সমাজ সুধার কে করেছে? কার কারণে হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কারণে। উনি এক নতুন রাস্তা তৈরি করছেন, তার মধ্যে গণতন্ত্রের যে চারটি স্তম্ভ রয়েছে তাকে শক্তিশালী করার জন্য ও তিনি কাজ করছেন। আজকে আদালতের রায় রাম মন্দিরের যে বিষয় ছিল তার সমাপ্তি হয়ে যায়। বহুকাল যাবৎ দুই সম্প্রদায়ের মধ্যে লাখো লোকের প্রাণহানি, দাঙ্গা, আন্দোলন, কেউ কি কোনদিন ভেবেছিল যে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তার সমাধান হয়ে যাবে? এক বন্ধু রক্তক্ষয় নয়, একটি আন্দোলন নয়, পুরো ভারতবর্ষে সেটা মেনে নিয়েছে, 130 কোটি ভারতবর্ষ। আগে কি ভারত সেই দিশাতে ছিল? যারা মঞ্চে আছে, যারা সামনে আছেন, আমার পত্রকার বন্ধুরা, কেউ কোনদিন কল্পনা করেছিলেন? আজকে ভারতীয়ত্ব এক নতুন রূপ নিয়েছে, নতুন দিশা নিচ্ছে। আমি সুপ্রিম কোর্টের কথা কেন বললাম? সেটা একটা স্তম্ভ। সংবাদপত্রের বন্ধুগণ একটা স্তম্ভ। আমরা যেখানে কাজ করি সেটাও একটা স্তম্ভ। সবগুলো এক নতুন দিশায় যাচ্ছে। এই দিশাগুলো দিয়ে শুরুয়াত করেছিল, তার জন্য রাজা রামমোহনের নাম প্রথম বললাম। মাঝখানে 70-এর দশকে আমরা সমাজতন্ত্র আর কমিউনিজমে চলে গিয়েছিলাম, তার প্রভাব প্রত্যেক ব্যক্তির মধ্যে এমন হয়ে গেছিল। আমি ইন্টেলেকচুয়াল তখনই হতে পারবো বা আমাকে পরিগণিত করা হবে যখন আমি কোন কমিউনিস্টের ফোরামে গিয়ে দাঁড়াবো। পুরো দুনিয়া। কিন্তু আজকে ও যেই জায়গা থেকে রাজা রামমোহন রায়রা শুরু করেছিল, ঠিক সেই জায়গা ভারত দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় সাংবাদিকতা উদ্ধার করা সাংবাদিকতা নয়।
যারা সাংবাদিকতা শুরু করেছিল বা নিউজ পেপার সাপ্তাহিক হোক দৈনিক শুরু করেছিল, একবার ইতিহাস তুলে ধরুন কি কারণে করেছে। আজকে সাংবাদিকতার মধ্যে প্রফেশনালিজম এসে এটা একটা রোজগারেরও মান, বড় মাত্রায় রোজগার, এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি। তো তার মধ্যে পারদর্শিতা আনা, প্রফেশনালিজম আনা। আমি তো সমাজ সামনে যত সংবাদপত্রের বন্ধুরা বা বোনেরা আছেন, আমি আপনাদেরকে উপদেশ দেব না, কিন্তু আমি বলবো স্বনির্ভর হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নারা দিয়েছেন সেটাতে আপনিও কাজ করুন। কেমন কাজ? আমি জানি যারা ডিস্ট্রিক্টে বা মহকুমাতে বা ছোট ছোট গ্রামের মধ্যে থেকে আসে, আমাদের মিডিয়া হাউসগুলি এমন শক্তিশালী নয় যে তাদেরকে 10,000 টাকা করে মাসে দিতে পারে। ও তো সামান্য কিছু একটা দেওয়া, তার পরিবার পালতে হবে, কোথা থেকে করবে? $1,000 2,000 টাকা কি পরিবার চলে? যখন মাননীয় প্রধানমন্ত্রী স্বনির্ভর ভারতের কথা বলছে, স্বনির্ভর পরিবারের কথা ত্রিপুরা সরকার বলছে, তো আমি আপনাদেরকে আগ্রহ করব, আপনাদের পরিবারেরও রোজগার হওয়া দরকার। কমসে কম পরিবারের ডাল ভাত আর ছেলে মেয়ের এডুকেশনের ব্যবস্থা তো হওয়া দরকার। আপনার ছেলে মেয়ে এডুকেশন পেলে রাজ্যের এবং রাষ্ট্রের কল্যাণ হবে। আপাত দৃষ্টিতে মনে হয় আমার ছেলেকে ডাক্তার তৈরি করছি, আসলে কি আপনি আপনার ছেলেকে ডাক্তার তৈরি করছেন? ভারত মাতার এক সন্তানকে ডাক্তার তৈরি করছেন। যখন ত্রিপুরার কোন হসপিটালে চিকিৎসা করবে, শুধু আপনারই করবে, আপনার পরিবারের করবে, পুরো ত্রিপুরাবাসী করবে। আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি আমার ছেলেকে সেই কোর্স করাচ্ছি, কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখন আমরা রাষ্ট্রের এবং রাজ্যের হয়ে যাই। এই ভাষাগুলি থেকে আমাদেরকে 70-এর দশক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত কিছুই আন্দোলনের ফল। আন্দোলন না করলে কোনো পরিবর্তন হয় না। আজকে তো দেশে তেমন নয়। এই ভাষাগুলো কমিউনিজমের শেখানো। কিষাণ সম্মান নীতির জন্য কোন কৃষককে তো আন্দোলন করতে হয়নি যখন কিষাণ সম্মান নীতি মাননীয় প্রধানমন্ত্রী লাগু করেছিলেন। পুরো দেশব্যাপী কোন আন্দোলন হয়নি যে আমাদেরকে মাসে বৎসরিক 6,000 টাকা দিতে হবে, না এ সংগ্রাম চলবে। ভারতবর্ষের কোন প্রান্তে কোন ব্যক্তি দেখেছে কোনদিন? আজকে পারদর্শিতার যুগ। সেই যুগের আবিষ্কার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। খ্যাতমুজোরের কথা যারা বলে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করেছিলেন, করেছে আমার ত্রিপুরা রাজ্যে কৃষকদের জন্য কোন একটা কাজ? আপনারা তো পত্রকারিতা রয়েছেন, বলুন তো আমাকে, মঞ্চে যারা আছেন বা সামনে আছেন, এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট, এমএসপি এই সব লাগু করেছে।
কিষাণ সম্মান নিধির মাধ্যমে 229 কোটি টাকা গরিব কৃষকের কাছে ডাইরেক্ট তার অ্যাকাউন্টে, কাউর আন্দোলন করতে হয়নি। এফসিআই এর মাধ্যমে প্রকুরমেন্ট 86 কোটি টাকা সিধা কৃষকদের অ্যাকাউন্টে। এগুলো বাজেটের অতিরিক্ত টাকা। কেন্দ্রীয় স্কিমে 80% কৃষকের ফসল বীমা রাজ্য এবং কেন্দ্র সরকার দ্বারা। ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ফসল বীমা ত্রিপুরা রাজ্যে। সোয়েল হেলথ কার্ড, বর্গাদারের জন্য 50,000 বর্গাদারের জন্য কেসিসি লোন 7% ইন্টারেস্টে, টাইমে গেলে 4% ইন্টারেস্ট। বর্গাদাররা লোন পেতেন না, কারণ বর্গাদারের কাছে জমির মালিকানার কাগজে নেই। আগে আন্দোলন করিয়ে বলে দিতেন যে জমির তো মালিক নেই, আপনিও পাবেন না। কিন্তু এই সরকার কিভাবে করলো? কিভাবে গ্রামীণ ব্যাংক তার ব্যবস্থা করছে? যেটা জাগরণ পত্রিকার বিশ্বাসবাবু বলছিলেন, ঠিক বলেছেন, প্রচার নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, আমি আপনাদের আশীর্বাদ পাই, আগামী দিনও চাইব। আমি গ্রামে যাই, সভা থেকে বেরোনোর সময় 2-4 জন লোকের সঙ্গে কথা বলি। যখন বুড়িমা এসে আমাকে বলে আমার ভাতাটা আটকে দিয়েছে, যখন আমি ঘোষণা করে দিই আপনি পাবেন এরিয়ারের সঙ্গে, চোখে হাসি আসে। এবং যখন জিজ্ঞাসা করে কল্যাণপুরের ময়দানে যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে এই মাঠের মধ্যে কে কে পেয়েছেন 6,000 টাকা করে, তখন 1,500 লোক হাত তুলে দাঁড়ায়। মানুষ জানে, গ্রামবাসী জানে কে কতটা কি পেয়েছে। কিন্তু আপনি সঠিক বলেছেন, আইসিএ দপ্তরের মাধ্যমে যে প্রচার প্রসার করা, সেটা আমিও সন্তুষ্ট নই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সরকারটা 25 বছর টানা কমিউনিস্ট সরকারের পরে এসেছে। তার আগেও 10 বছর সরকার ছিল। কাজ না করার মানসিকতা তৈরি করে দেওয়া। সরকারি চাকরি হয়ে গেছে মানে আপনার কোনো কাজ নেই। সরকারি চাকরি হয়ে গেছে মানে আপনার একটাই কাজ, পার্টি বুঝে যান, মিছিল মিটিং করেন। সেটাই তো ত্রিপুরাতে পরম্পরা তৈরি করা হয়েছে। আজকে সেখান থেকে ত্রিপুরার মানুষ বেরোচ্ছে, তো সরকারি দপ্তরগুলো ধীরে ধীরে বেরোচ্ছে। সরকারি দপ্তরগুলো ত্রিপুরার স্বভাবের বাইরে নয়। ওখানে দপ্তরে যারা কাজ করেন এই সমাজের লোক, পুলিশে যারা কাজ করেন এই সমাজের লোক, পত্রকারিতা যারা করেন এরাও এই সমাজের লোক, ত্রিপুরারই লোক। জানে অঞ্জানে প্রত্যেকের মধ্যে তার প্রভাব ছিল। আজকে যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনমুখী সরকার চলছে, তার প্রভাব যদি বিহারের রাজনীতির মধ্যে হতে পারে, বিহারের সমাজ ব্যবস্থার মধ্যে হতে পারে, লালু প্রসাদের ছেলের মধ্যে হতে পারে, তাহলে এখানে 40 বছর 35-40 বছর কমিউনিস্টের সরকার ছিল, তার প্রভাব কি আমাদের উপর পড়বে না? আমি কিছুটা বেঁচে গেছি, 17 বছর এখানে ছিলাম না, উপরওয়ালা মুঝে বাঁচা, না হলে আমার মধ্যে সেই প্রভাব পড়বে। ত্রিপুরেশ্বরী মায়ের কৃপায় আমি বেঁচে গেছি। আর তার জন্য যখন মোদির রাস্তাগুলো তৈরি করতে যায়, তখন তার মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। কারণ কি, এরা তো সবাই কমিউনিস্টের দ্বারা প্রভাবিত। কিন্তু আজকে নজওয়ান মোদিকে বুঝে গেছে। আজকে নজওয়ান বুঝে গেছে। আজকে নজওয়ান আমাকে কমেন্টস করবে যে আমি আনারসের ক্ষেতে লাগিয়েছি, আপনি দেখে যান, আমি গ্রাজুয়েট, আমি বায়োফ্লেক্স করছি, আমি ইঞ্জিনিয়ার, 10,000 লিটারের ট্যাঙ্কে, আপনি জুলাই বাড়ি আসুন, আমাকে দেখে যান।
আজকে গ্রাজুয়েট ছেলে নতুন বাজারে ভিড়ের মাঝখান থেকে এসে আমাকে বলে, মুখ্যমন্ত্রী যে হাত নিতে বলছেন স্বনির্ভর হওয়ার জন্য, আমি জব ক্রিয়েটর হয়ে গেছি, আমি গ্যাজেট অফিসারের মতো রোজগার করি মাসে। আগরতলার এক নজওয়ান এন্ট্রি করা ব্যক্তি, নজওয়ান ছেলে আমাকে কমেন্টস করে যে আগরতলা শহরে ওই মাসের দাম কমে গেছে, 800 টাকা কিলো ছিল, এবার 250 টাকা পর্যন্ত এসছে। কিসের কারণে হচ্ছে? বায়োফ্লাক্স এর মাধ্যমে চাষ করার কারণে হচ্ছে। ইয়াদ করুন, প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন আমি বলেছিলাম আমরা সবাই মিলে কাজ করি, যার যত যোগ্যতা আছে আমরা রাখবো, যখন তার দরকার হবে নিয়ে নেব, যখন ইন্টারভিউ আসবো দেব, যোগ্যতা থাকবে তো সেখানে চলে যাব, কিন্তু ঘরে বসে থাকবো না, কিছু কাজ করব। তার জন্য বলেছিলাম যে পশুপালন করব, হাঁস মুরগি পালবো। তখন বলছে দেখো কি কর, বিয়ে পাস করার একটা মুরগা পালতো। কারা বলেছিল? কমিউনিস্টের মানসিকতা বলছিল। কারণ তাদের চোখে কাজ ছিল, নজওয়ান হয়ে গেছে, তাদের তো ছেলে মেয়ে হওয়ার পরে খবর নেই কবে বড় হবে, ভোটার কবে হবে, আর কবে লাইনে যাবে। যতক্ষণ পর্যন্ত ছেলে কোনো বাড়িতে ছেলে মেয়ে দেখে নিয়েছে লাইনে না গিয়েছে, ততক্ষণ পর্যন্ত তার মা বাবার পেছনে লাগে। বিয়ে পাস করেছে, যদি তৎকালীন নেতৃত্বের কাছে যেত, আমার ছেলেটা মেয়েটা এমনি করেছে, ভালো হয়েছে, পার্টি বসে পাঠানো। কি করতে? একটু কাজ শিখো। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাইনে ঘুরতে ঘুরতে ঘুরতে, প্রাইভেট টিউশন করতে করতে, চুল পাকার সময় এসে একখানা ফিক্সের চাকরি, তাও সুপ্রিম কোর্টের আদেশে চলে যায়। শুধু এগুলো না, আজকে সঞ্জয় বাবু যে বলছেন এই সরকার তার ব্যবস্থা করে দিয়েছে, আমি বারবার তাদেরকে বলছি, মানুষ সব দেখে কোথা থেকে খাওয়া আসে, কে কথা বলে, তার নেতৃত্বে চলে। এই সরকার এডুকেশন এবং ম্যান পাওয়ার দপ্তরে 9000 চাকরি অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে। গ্রুপ ডি এর জন্য আপনি যদি 2 কলম না লিখতে পারেন, আর বলবেন সরকার এমনিতে এনে অফার দিয়ে দেবে, কোন জায়গাতে আছে, কোন দুনিয়াতে আছে, কোন রাজ্যতে আছে? একবার চাকরি দিয়েছে, শিক্ষা হলে আবার চাকরি যাওয়ার ব্যবস্থা, আবার আমাকেও জেলে পাঠানোর ব্যবস্থা। আমি বারবার তাদেরকে বলছি যে সরকার যে ব্যবস্থাটা করে দিয়েছে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ুন, নিজের অধিকার পেয়ে যাবে, সেটাই রাস্তা। আজকের নজওয়ান টেটের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাকে যেতে হবে, আর আপনাদেরকে মেলার মাঠ থেকে খাদ্য দেয়, তার জন্য আপনাদেরকে বিপ্লবদেরকে ফ্রি দিতে হবে। কোথায় আছে, কোন জায়গায় লেখা আছে? আপনারা তো পত্রকার, বলুন তো কোন লতে আছে? যা যা করার সরকার সবকিছু করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মানবিক দৃষ্টিতে দেখার জন্য আমরা হলফনামা করেছি, সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। তাই বন্ধুরা, ওই জায়গাতে না গিয়ে আমি আপনাদের পরিবারের কাছে যেতে চাই। আপনার ঘরে ছেলে আছে, মেয়ে আছে বা ভাই আছে, স্বনির্ভর করার জন্য
এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, তার মধ্যে সাবসাইডাইজড লোন আছে। আমি প্রণব বাবুকে বলবো, দেখুন কোন কোন পরিবারগুলো দুর্বল আছে, তার মধ্যে কাকে স্বরাজগারী করা যায়। বাবা পত্রিকারিতা করছে, যদি ছেলেকে কিছু একটা করে দেওয়া যেতে পারে, এটা সাবসিডাইজ লোন দিয়ে কোন একটা রোজগারের ব্যবস্থা, তবে গিয়ে পারদর্শী পত্রিকারিতা আসবে, না হলে বড় নির্ভরশীল পত্রিকা চলে আসবে। তখন স্বাধীনভাবে জনতার মত প্রকাশ হয়ে আসবে। তার জন্য প্রত্যেকটা পরিবারের লিস্ট আছে আপনাদের কাছে। দেখুন তার কত মাসিক ইনকাম, এই পরিবারের মধ্যে কাকে কি সাহায্য করতে গেলে সেই পরিবারটা স্বনির্ভর থাকতে পারে, ও রাষ্ট্র চিন্তন করতে পারবে, রাষ্ট্র এবং রাজ্যের কল্যাণের জন্য, মানুষের জন্য লিখতে পারবে, মানুষের জন্য নিউজ কালেকশন করতে পারবে। আমি বললেই জ্ঞান দিতে হবে না, যাতে কারোর দ্বারা প্রভাবিত না হতে পারে। তবে হবে যখন নিজের পরিবারটা স্বনির্ভর হয়ে যাবে। বন্ধুরা, কিছুদিন আগে প্রেস ক্লাবের সেক্রেটারি একটা পত্রচারিতা আমার সঙ্গে করেছিলেন, যে আপনি তো জ্যাকেট দিয়েছেন সারা ত্রিপুরা রাজ্যে, আরো 222টা দেওয়া হয়েছে, আরো 300 চেয়েছে, দিয়ে তো। আর আরেকটা ইন্স্যুরেন্স চাইছিল স্বাস্থ্য হেলথের জন্য, আয়ুষ্মান ত্রিপুরার মাধ্যমেও সেই ইন্স্যুরেন্সের ব্যবস্থা সরকার করে দেবে। আমি দিচ্ছি না, এই হাততালি ত্রিপুরাবাসীর জন্য দিয়ে, এই ত্রিপুরাবাসীর ট্যাক্সের পয়সা, বাজেটের পয়সা। আপনারাও ত্রিপুরাবাসী, তার জন্য আমি চাইছি এই হাততালিটা আগামীবার যখন 1 বছর পরে আবার এই সেমিনার হবে, তো প্রত্যেকটা সংবাদ পত্রের সঙ্গে যারা জড়িত রয়েছে ওনারা যাতে স্বনির্ভর হয়ে যায়, আমার পরিবার। তো স্বনির্ভর সাংবাদিকতা আসবে। নিজের পরিবারকে আগে এস্টাবলিশ করব, তারপর আপনার পার্শ্ববর্তী। সরকার তো স্বনির্ভর পরিবারের জন্য যোজনা লাগু করেছে। আজকে কই সেই কমিউনিজম বা মানসিকতা সম্পন্ন সেই বুদ্ধিজীবীরা? কেন জলবায়ু গিয়ে আমার সেই ইঞ্জিনিয়ার ছেলেকে জিজ্ঞাসা করে না, তুমি মাছের চাষ কেন করো? হিম্মত আছে যাওয়ার জন্য? বলুন তো, ওই সময় যারা যারা বলেছিল একটা ফোন করে আপনারাই বলুন তো, জান না গিয়ে দেখুন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করুন, তুমি মাছের চাষ কেন করো? তোমার হাতে তো মাছের গন্ধ চলে আসবে। ইলিশ মাছ খেতে ভালো লাগে, কিন্তু হাতে ধরা যাবে না, কারণ আমি গ্রাজুয়েট হয়ে গেছে, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। এগুলো করে ত্রিপুরার নজওয়ানদেরকে সরকার নির্ভরশীল মানসিকতা তৈরি করা, পার্টি নির্ভরশীল মানসিকতা তৈরি করা, সেই দিকে ত্রিপুরার নজওয়ানদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি সমস্ত সংবাদপত্রের মাধ্যমের পত্রকারদের, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা 33টা ডিপার্টমেন্ট আছে ত্রিপুরা সরকারের, এই ডিপার্টমেন্টে এই সরকার আসার পর কোন কারণে ডাউন হয়েছে আমাকে দেখিয়ে। সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে অ্যাচিভমেন্ট এসেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। বড় বড় মূল ডিপার্টমেন্ট
এডুকেশন, সবচেয়ে বেশি চাকরিজীবী মানুষ তার মধ্যে। আমল পরিবর্তন এসছে। কেউ কোনোদিন কল্পনা করেছে ত্রিপুরাতে সরকারি স্কুল সিবিএসই সিলেবাস 120টা হবে? কোন সাংবাদিক আছে আমাকে বলুন তো? আপনি তো সবচেয়ে বুঝুন, ত্রিপুরাতে 20টা সিবিএসই স্কুল সরকারি একসঙ্গে হয়ে যাবে। কোন সাংবাদিকতার বা সংবাদপত্রের মধ্যে যারা রয়েছেন আমাকে দিক খুলে বলুন, বলে আমি কল্পনা করেছিলাম যে একসঙ্গে 20টা হবে। জয়ন্তবাবু কল্পনা করেছিলেন? একটু ত্রিপুরার পরিবর্তন হয়েছে। এনসিইআরটি সিলেবাস একসঙ্গে লাগু করে দেওয়া হবে। এইচআইডি ডিপার্টমেন্ট সেন্ট্রাল বিশ্বাস করতে পারছে না যে এই কম সময়ের মধ্যে ত্রিপুরা এটা কিভাবে করেছে। টিম পাঠিয়েছে। কতগুলো নতুন ইংলিশ মিডিয়াম স্কুল। আরে শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, সেটাকে যদি না ঠিক করি, রতন বাবুর নামে দেখিয়ে যে দেখো গাছের উপরে বসে টিচার পড়াতে, এতে ত্রিপুরার লোকসান হয়নি, সাপে বর হয়েছে, লাভ হয়েছে। ন্যাশনাল মিডিয়াতে দেখো ত্রিপুরাতে শিক্ষা ব্যবস্থা চলছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। গাছের কিছু ইউনিভার্সিটি আছে ভারতবর্ষে, গাছের নিচে পড়লে বিদ্বান হবে না, তাহলে বিশ্বভারতী কি? এগুলো করে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এই সরকার আসার পর পাশের হারও বেড়েছে, ট্যালেন্টের হারও বেড়েছে। দক্ষিণে আমি খুব খুশি, একসঙ্গে 9টা মেয়ে, সবগুলো মেয়ে 9টা মেয়ে স্ট্যান্ড করেছে 12th এবং 10th। রেকর্ড এটা ত্রিপুরার। পিডব্লিউডি হাইয়েস্ট কাজ হচ্ছে। যে গ্রামের রাস্তাগুলো খারাপ হয়ে আছে সেগুলো পুরনো সরকারের সময় পিউসিকে দেওয়া হয়েছিল, তার 80% বিল দেওয়া হয়েছিল, তার প্রবলেম চলছে, কিন্তু সেগুলো আমরা টেক ওভার করছি। पीडब्ल्यूडी और एनएचआईडीसीएल मिले त्रिपुराते और रेलवे ये ट्रांसपोर्ट दफ्तरी पुरो आगामी 5 থেকে 6 বছরে ত্রিপুরাতে 30,000 কোটি টাকা ইনভেস্ট হতে চলেছে। 30,000 কোটি টাকা শুধু এই দুইটা ডিপার্টমেন্টে। ত্রিপুরার বাজেট কত টোটাল? এবার 20,000 কোটির কাছাকাছি। দুই দপ্তরে ইনভেস্ট হবে 30,000 কোটি টাকা। কল্পনা করতে পারি আমরা? মন্ত্রী সেতু কমপ্লিট হওয়ার পর ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্ট সাউথে সাপ্রমে 4 কিলোমিটারের মধ্যে যে লজিস্টিক হাব ইকোনমিক জোন তৈরি হচ্ছে আইসিপি, তার মধ্যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে তার 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে 2 লাখ লোকের রোজগার হবে। সাউথের জন্য কেঁদেছে অনেক, বড় বড় নেতাও বেরিয়েছে। আজকে সাউথ ত্রিপুরা নয়, নর্থ ইস্টের অন্নদাতা হয়ে দাঁড়াচ্ছে। কালকে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ছিল, আসামের মুখ্যমন্ত্রী ছিলেন। আমি সর্বানন্দ সোনালজিকে তুলে ধরেছি
মুখ্যমন্ত্রী মহোদয়, ট্রান্সপোর্টেশন তো আপনার আসামে ফেরি নদী দিয়েই করতে হবে, কারণ কি আপনার কাছ থেকে হলদিয়ার দূরত্ব 1141 কিলোমিটার, আর সাব্রুম থেকে গুয়াহাটির দূরত্ব কত? 650 কিলোমিটার। আধা ট্রান্সপোর্টেশন কস্ট কম হয়ে যাবে। তো কেন নর্থ ইস্ট রাজ্যগুলো এখান দিয়ে করবে না? 1947 আগে নর্থ ইস্টের জিডিপি রেট ছিল 23%। তার কারণ এই চট্টগ্রাম বন্দরগাহ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর যখন বাংলাদেশ তখন পাকিস্তান হয়ে গেল, তারপর নর্থ ইস্টের জন্য জলপথ বন্ধ হয়ে গেল। এরপর একটাই রাস্তা, আসাম আগরতলা রোড, লাইফ লাইন। আজকে নরেন্দ্র ভাই মোদী এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের কারণে এসপি স্বাক্ষরিত হয়ে গেছে। মৈত্রী সেতু কমপ্লিট হওয়ার পর চিটাগাং বন্দরগাহ আবার নর্থ ইস্টের জন্য খুলে যাচ্ছে। বন্ধুরা, ত্রিপুরা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টে সেই অ্যাচিভমেন্ট রয়েছে। हेल्थ हो, सोशल जस्टिस एम्पावरमेंट हो, খাদ্য দপ্তর, ভারতবর্ষের মধ্যে 3 রাজ্য ইপিডিএস সিস্টেমের মাধ্যমে রেশন পৌঁছাতে পারে। 3 রাজ্যের মধ্যে ত্রিপুরা রয়েছে। এগ্রিকালচার, ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম, পুরো ভারতবর্ষের মধ্যে 2019-এর যে সার্ভে রয়েছে, ত্রিপুরা 3য় স্থানে রয়েছে এগ্রিকালচার গুলোতে। পার ক্যাপিটা ইনকাম 2017 পর্যন্ত 1,04,444 পার ক্যাপিটা ইনকাম। এখন ত্রিপুরার মানুষের পার ক্যাপিটা ইনকাম কত? 1,23,500 কাছাকাছি, মানে 23% গ্রোথ। 23%। কিন্তু তখন আবার আমার জাগরণ পত্রিকার যে বিশ্বাসবাবু বলছিলেন যে তার প্রচার নেই। আমি তো আজকে বলবো, আপনারও তো আছেন, আপনারও তো প্রচার করুন। আমি এই কথাগুলো প্রথম বলেছি এমন নয়, বারবার বলছি। বিভ্রান্ত করে আমি রাজনীতি করি না, কারণ সেই ভাষা নরেন্দ্র ভাই মোদী শেখায় না। মানুষের কল্যাণের মাধ্যমে সোসাইটি ডেভেলপমেন্ট, সমাজ পরিবর্তনের মাধ্যমে সত্তা পরিবর্তন, সেই দিশাতে সরকার কাজ করে। তাই বন্ধুরা, আমি শুনছিলাম প্রণব বাবু বিস্তারিত বলছিল এই সরকার কি দিচ্ছে, কি হচ্ছে। সঞ্জয় বাবু বলছিলেন যে রেট কোথাতে কোথায় পার কলমে পৌঁছে গেছে। সেগুলো একা হয় না, সামূহিক আলোচনার মাধ্যমে হয়, তাতে আপনাদেরও ভাগিদারি রয়েছে। 4 স্তম্ভ মিলেই সরকার চালাতে হবে। সামনে মুখ্যমন্ত্রী থাকে, তার ক্যাবিনেট থাকে, ও রাজ্যের প্রকৃত উন্নয়ন
এবং গতি তখনই থাকে যখন সবগুলো স্তম্ভ মিলে কাজ করে, রাজ্য হিতে, রাষ্ট্র হিতে, এক মানসিকতা নিয়ে। আমি আশা করি দেশ জুড়ে যে স্বনির্ভর ভারতের যে স্লোগান আদরণীয় প্রধানমন্ত্রী তুলেছেন, আমাদের সংবাদপত্রের যে হাউসগুলো আছে এগুলোকেও স্বনির্ভর করে তুলতে হবে। তার জন্য যা যা করার আমরা সবাই মিলে সেই দিশাতে কাজ করব। বন্ধুরা, আমি কারোর আলোচনা সমালোচনা করতে চাই না, কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাইব, আপনাদের ক্যামেরা আর আপনাদের কলমে যাতে আমার সুন্দরী ত্রিপুরা উঠে আসে, মডেল ত্রিপুরা আমার, সেটা যাতে আপনার কলমের মাঝখানে থাকে, আপনার ক্যামেরার মাঝখানে থাকে। শ্রেষ্ঠ ত্রিপুরা আপনারও হবে। চিটাগাং বন্দর দিয়ে যখন বিজনেস শুরু হবে, 2000 কোটি টাকার কমসে কম বিজনেস শুরু হবে, তখন তার ভাগিদারি সমস্ত ত্রিপুরাবাসী পাবে। গভর্নমেন্ট বড় মাত্রায় ট্যাক্স পাবে, সেই ট্যাক্স দিয়ে জনসুবিধাগুলি আবার তৈরি করা হবে। তাই বন্ধুরা, নর্থ ইস্টকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, ট্যুরিজমের ডেভেলপমেন্ট করা, ত্রিপুরাকে হীরা বানানো, হীরা প্লাস করে দেওয়া, আর নর্থ ইস্টের রাজ্যগুলোর নতুন নতুন পেহচান তৈরি করা। আজকে নতুন সরকার আসার পরে একটা জিনিস তো হয়েছে আমার ত্রিপুরাবাসী, এখন বাইরে গেলে আমার বাড়ি ত্রিপুরা বললে বলতে হয় না যেটা শিলচরের কাছে। কেউ আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না ত্রিপুরাটা কোথায় আছে। আমি বহুকাল ত্রিপুরার বাইরে ছিলাম, যখনই বলতাম আমি ত্রিপুরার আমার বাড়ি, বলে দেশ ত্রিপুরা কোথায়, তো বলতো হতো শিলচরের কাছে, গুয়াহাটি থেকে এত কিলোমিটার দূরে, কত কিছু বলতো, ভূগোল, ইতিহাস। আজকে 2.5 বছরে মানুষ ত্রিপুরাকে জেনে গেছে। কেন? কিসের জন্য জেনে গেছে? বিপ্লবদের লম্বা, তার জন্য? তার জন্য না বন্ধু, কুইন পাইনাপেলের জন্য চিনে গেছে। এই কুইন পাইনাপেল আগেও ছিল, আজকে কুইন পাইনাপেলের জন্য ত্রিপুরাকে চিনে গেছে। রাষ্ট্রপতির কাছেও চলে গেছে, প্রধানমন্ত্রীর কাছেও চলে গেছে, দুবাইয়ের বাজারে চলে গেছে। আজকে সেন্টেড লেবুর জন্য, এলাচি লেবুর জন্য আমেরিকান বিজনেসম্যানরা ত্রিপুরাকে চিনে গেছে। আজকে বাস্করের বিস্কিটের জন্য পুরো দুনিয়া ত্রিপুরাকে চিনে গেছে। এই বাস্কর আমাদের জনজাতিদের প্রধান খাদ্য, দুনিয়া জেনে গেছে। আজকে বাঁশের বোতলের জন্য ত্রিপুরাকে চিনে গেছে। দুবাইয়ের বাজারে ত্রিপুরার বাঁশের বোতল 2,500 টাকা বিক্রি হয়। 2,500 টাকা। পুঁজি কত? একটা বাড়ি বাঁশের দাম কত? কোন মূল্যে বাঁশের দাম 150 টাকা, আর একটা বোতল এতটা 1.5 ফিট, তার দাম কত? 2,500 টাকা। দুবাইয়ের বাজারে ইন্ডিয়ান কারেন্সি। আমি ওইদিন একটা ইন্ডাস্ট্রি মেলা হবে, মিটিং চলছিল, ত্রিপুরার সমস্ত বিজনেসম্যানরা এসেছিল। আমি তাদেরকে বলছি, আপনাদের সামনে বিজনেস দেখছেন না?
বাঁশের বোতলের 100 কোটি টাকার বিজনেস আছে রেডিমেড। 150 টাকা মাত্র একটা বাড়ি বাঁশ। 15 ফুট 16 ফুট লম্বা হয় একটা বাড়ি বাঁশ মিনিমাম। 5 ফুট যদি ছেড়েও দিই তো একটা বাঁশের দাম 20,000 টাকা 22,000 টাকা বিল করে। তার মধ্যে যদি আমার 10,000 টাকা ফিনিশিং এ চলেও যায় তবু এক বাঁশের দাম 10,000 টাকা দাঁড়ায়। এর চেয়ে বিজনেস আর কি হতে পারে? ত্রিপুরার পেহচান 9 লেন রোড দিয়ে হবে না, কারণ কেউ অলরেডি দিল্লি জয়পুর হয়ে গেছে। এক্সপ্রেস হাইওয়ে তৈরি করে ত্রিপুরার পেহচান করতে পারবো না আমি, কারণ কি যমুনা এক্সপ্রেস হাইওয়ে অলরেডি আছে। ত্রিপুরার পেহচান যদি দুনিয়ার সামনে কেউ দিতে পারে তো বাঁশের বোতল দিতে পারে, কারণ কি প্রধানমন্ত্রী হাতে তুলে বলছেন ত্রিপুরার বাঁশের তৈরি সেই বোতল দুনিয়ার সামনে তুলে। তো বাঁশের বোতলের যদি বিজনেস করি তো ত্রিপুরার সেই বিজনেসম্যানকে দুনিয়া চিনবে, দুনিয়া চিনবে। ত্রিপুরার পেহচান বাঁশের বোতল দিয়ে হবে, বাঁশকরণ দিয়ে হবে, কোইপা লেভেল দিয়ে হবে, সেন্টেড লেভেল দিয়ে হবে। আজকে ত্রিপুরা সেই দিশাতে চলছে। তার জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনাদের কলমে আপনাদের ক্যামেরা সেগুলো যাতে উঠে আসে। ওই দিন আমি রাজনগরে যাওয়ার পর যে আনন্দ বাগানে গেলাম, গুরু ভদ্রলোক বলছে যে আমি এক থোপে 30 থেকে 35,000 টাকা বিরিয়ানি বাজারে বিক্রি করেছি কোইন প্যানেল। আপনি বলার পরে আমার ছেলে গ্রাজুয়েট ছেলে আরো 2,000 গাছ লাগিয়েছে, ওইটা একটু দেখুন না স্যার, কত উৎসাহ তার মধ্যে। আগে 16 কানি ছিল স্যার, এখন 20 কানি করেছি, 22 কানি হয়ে গেছে। আপনি আমি যাচ্ছিলাম, স্যার দেখুন না ওই জায়গাটা একটু দেখুন, কত উৎসাহ তার মধ্যে। তারপরে আমি বললাম আপনার এখানে কত করে বিক্রি হয়? বলে ছোটতে ছোট আনারস 10 থেকে 15 টাকা, আর আমি 70 থেকে 90 টাকা পর্যন্ত এক আনারস বিক্রি করেছি। আগে কত করতেন? বলে 50 পয়সা, 1 টাকা 2 টাকা, তার উপর হোলসেল। আজকে ত্রিপুরা সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। নরেন্দ্র মোদী বলেছে 2022-এর মধ্যে ডাবলিং ইনকাম লাগবে, কিন্তু এই সরকার 2022 এখনো আসেনি। আমাদের এগ্রিকালচার গ্রোথ 2017-তে 6.4% ছিল, এই সরকার 2 বছরের মধ্যে এগ্রিকালচার গ্রোথ 13.5% করে দিয়েছে, মানে ডাবলের চেয়ে বেশি করে দিয়েছে। এখনো 2022 বাকি রয়েছে। সেগুলো ত্রিপুরা পেহচান। আমরা ত্রিপুরাতে হাই রাইজ বিল্ডিং তৈরি করবো, আগরতলাতে 15 মঞ্জিলা 14 মঞ্জিলা লাইট হাউস, 2,500 ফ্ল্যাট তৈরি হচ্ছে, আইডিয়া হবে। এগুলো ত্রিপুরার পরিচয় দিতে পারবে না, কারণ কি এখানে 14 মঞ্জিলা বিল্ডিং, দিল্লি মুম্বাইতে কত মঞ্জিলা আছে? তো কোথায় ত্রিপুরা কম্পিটিশন করবে? কিন্তু দরকার আছে, সেগুলো আমরা করবো আমাদের সোসাইটিকে ডেভেলপ করার জন্য, টাউনশিপকে ডেভেলপ করার জন্য। এডিবির মাধ্যমে গত 2 দিন আগে 1600 কোটি টাকা আর 500 কোটি টাকা 2100 কোটি টাকা স্যাংশন। কিসের জন্য? আরবান বডিগুলোকে ডেভেলপ করার জন্য। আরবান বডিগুলোর জন্য এই 20টা যে আরবান বডি আছে ত্রিপুরাতে, তার ডেভেলপমেন্টের জন্য 2,100 কোটি টাকা স্যাংশন এই রাজ্যে। 72 থেকে নিয়ে এই পর্যন্ত 2,100 কোটি টাকার কোন স্যাংশন নেই, সবগুলো কোন মিলে। আপনারা অঙ্ক গণিত করে নেবেন মিলিয়ে, তারপর আমাকে বলবেন বলে আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন না ব্যাঠিক বলেছেন। তাই বন্ধুরা, সকাল 11টা থেকে আপনারা এসছেন, আমি জানি আপনাদের খিদে লেগেছে। কিন্তু পত্রকারিতা এমন এক জুনুন হওয়া উচিত, আপনাদের মধ্যে আছেও। সাংবাদিকতার খিদে লাগে না, জুনুন থাকতে হবে। সাংবাদিকতার খিদে লাগে না,
আমাকে মাঝে মাঝে বলে আপনি এতটা সময় এতটা আমি বলি না, কিন্তু এই যে সিস্টেমটা আমার মধ্যে ডেভেলপ হয়েছে এটা পত্রিকাদের কাছ থেকে দেখে, যতক্ষণ পর্যন্ত সেই নিউজ কভার না করে তার পেছনে পেছনে ঘুরতে থাকে, সে রাত্রে 2টা হোক 3টা হোক 4টা হোক, দিন রাত কিছু চিন্তা করবে, কেউ আক্রমণ করবে, কেউ কিছু করবে, কেউ মারবে, কোনো চিন্তা নেই, সেই কাজ করতে হবে। সেই জনতা আমি আপনাদের কাছ থেকে শিখেছি আজকে বলি। সাংবাদিকের খিদে লাগে এমন নয়, তাদের মধ্যে একটা জুনুন নিয়ে এই মাধ্যমে আসে, সংবাদের একটা জুনুন নিয়ে আসে। এটা আপনাদের কাছ থেকে আমি শিখেছি। যখন আমি জুনুন নিয়ে ভাগি কাজের পেছনে, রাত্রে 3টা হলে কাজ করব, গ্যাসের লাইন বুদ্ধচুর নগরে বন্ধ করে দিয়েছে, তো অফিসারদের বলি রাত্র 12টার মধ্যে আজকে চালু করতে হবে, রাত্রে 12টা পারেনি, ভোর 4টার মধ্যে লাগু করেছে। এই ভাষাগুলো অনেকের ভালো লাগে না, কারণ কি এগুলো তো বিনা আন্দোলন হচ্ছে। যদি আন্দোলনই না থাকে তো অনেকের তো রোজি রোজগার পুরো নৌকা ডুবছে, জাহাজ শুদ্ধ ডুবছে। কারণ আগে রোজগারই ছিল আন্দোলনের নামে এই রোজগারের ব্যবস্থা, এখন আর ত্রিপুরাতে আন্দোলনের নামে রোজগারের ব্যবস্থার পথ বন্ধ হয়ে যাচ্ছে। এখন কাজ করতে হবে, স্বনির্ভর হতে হবে। তার জন্য আপনাদেরকে আমি বলছি যে আপনাদের পরিবারকে স্বনির্ভর করুন। আমার কাছ থেকে আমি সাহায্য সহায়তা সরকারের তরফ থেকে কিভাবে করতে পারি, সবাই বসে প্রত্যেকটা পরিবারকে, আমি বলি না আপনাদেরকে একদিনে লাখপতি কোটিপতি করে দেব, কিন্তু বাজেটের মধ্যে থেকে কিভাবে আপনাদের পরিবারকে স্বনির্ভর করা যেতে পারে তার রাস্তা নিশ্চিত আমি তৈরি করব। আমি আপনাদের কমিটিকে বলবো সেই বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা। তাই বন্ধুরা, আমি আশা করব আজকের দিনের যে সেমিনার তার নিশ্চিত সার্থকতা আসবে। আগামী 1 বছর পরে যখন আমাকে যদি প্রণববাবুরা ডাকে তাহলে আসবো, তো আমি আপনাদেরকে প্রত্যেকের পরিবারের সম্বন্ধে জানতে চাইব যে আপনার পরিবারের ছেলে মেয়ে কি, মা কি করে, বাবা কি করে, রোজগার কত, পরিবর্তন হয়েছে কি, যেটা আমি আজকে বললাম সেটা লাগু হয়েছে কি আপনার পরিবারের জন্য, সেই বিষয়ে কথা বলবো। এক পারস্পরিক হৃদ্যতা তৈরি করতে হয়, পারিবারিক সম্পর্ক তৈরি করতে হয়। ভারতবর্ষ আমরা জয়েন্ট ফ্যামিলিতে বিশ্বাস করি, আর দেশের বাড়িতে তো আমরা জ্ঞাতি গোষ্ঠী মিলে এক গ্রামের মধ্যে থাকি। আমরা সেই ভারতবাসী, আমরা কেউ রাশিয়া থেকে আসেনি, চীন থেকে আসেনি, কেউ আসছে রাশিয়া থেকে, চীন থেকে, কেউ রাশিয়া চীন থেকে আসেনি। নাহলে তামিলনাড়ু থেকে এসছি, না হলে জম্মু কাশ্মীর থেকে, না হলে নর্থ ইস্ট থেকে, না হলে মধ্য ভারত থেকে, তার বাইরে থেকে আমরা আসি। তাই আমাদের সোচ, আমাদের ভাবনা, আমাদের মানসিকতা সেটা হচ্ছে ভারতীয়ত্ব। আর যে আত্মীয়তা, পুরো দুনিয়াতে কোন রাষ্ট্রের কাছে যদি আত্মীয়তা আছে, একমাত্র ভারতের কাছে আছে, ভারত উপমহাদেশের কাছে আছে। ভারত টুকরো হয়েছে, তার জন্য এক পার্ট পাকিস্তানে চলে গেছে, এক পার্ট শ্রীলঙ্কাতে চলে গেছে, এক পার্ট বাংলাদেশে চলে গেছে, এক পার্ট বার্মাতে চলে গেছে, কিন্তু পুরো ভারতীয় যে উপমহাদেশ আছে দেখবেন একমাত্র আত্মীয়তা, অতিথি দেব ভব মানসিকতা, মানুষকে নারায়ণ রূপে দেখার মানসিকতা,
গাছকে পুজো করার, পাথরকে পুজো করার মানসিকতা, কঙ্করের মধ্যে শিব রয়েছে তার মানসিকতা ইউরোপে নেই, রাশিয়ায় নেই, চীনে নেই। তার জন্য 70-এর দশকের যে মানসিকতা এসেছিল, সেটাই আমাদের ভারতীয়দের সবচেয়ে বেশি লোকসান করেছে। কিন্তু অটলজির নেতৃত্বে যখন কিষাণমুখী সরকার এসছে আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2014-তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার এসছে, তখন সেই গান্ধীর সেই গ্রাম স্বরাজের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। স্বচ্ছ ভারত বাস্তবায়িত হয়েছে, মহিলা সশক্তিকরণ বাস্তবায়িত হয়েছে, ইকোনমি বাস্তবায়িত হয়েছে, স্বরোজগার বাস্তবায়িত হয়েছে, সেলফ ইকোনমি বাস্তবায়িত হয়েছে। আজকে ভারত এক নতুন দিশায় চলছে। আমি আশা করি আমার সমস্ত সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা যারা রয়েছেন, যারা এই মঞ্চে নেই, আমি তাদেরকেও বলবো, আমি আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমি 37 লক্ষ ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী, যারা এখানে আসেননি আমি তাদেরকেও নিবেদন করবো, আমি যা যা বলেছি শুধু এই রুমে যারা রয়েছেন তারাই পাবে এমন না, যারা আসেননি তারাও পাবে, তারাও ত্রিপুরার সাংবাদিক হবে। কারণ আমি যে জায়গায় বসে আছি সেই জায়গাতে এক জায়গা তেল দেবো, এক জায়গায় জল দেবো, সেটা রাজধর্ম হবে না। সাংবাদিক এরাও ত্রিপুরা, আমি ওনাদেরকে শ্রদ্ধা করি। কোনো না কোনো সময় সবাই মিলে আমরা কাজ করেছি। এই ত্রিপুরা একলা মুক্ত হয়ে পৃষ্ঠা মুক্তিকে নিয়ে, সংবাদ মাধ্যম থেকে নিয়ে, বিজনেসম্যানকে নিয়ে, আম জনতা, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী অমিত ভাই শাহ, এই সবাই মিলে ত্রিপুরার মুক্তি করিয়েছি। সেই মুক্তির হকদার আমরা সবাই, আমি একলা নই। আমি একটা রাজনৈতিক পার্টির নেতৃত্ব করতাম, তার জন্য সামনে আমাকে রাখা হয়েছে। আপনারা সবাই তার ভাগিদার। সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণে আপনারা সবাই সেনানী, আমিও তার মধ্যে একজন। দায়িত্ব দেওয়া হচ্ছে, তার জন্য কাজ করছি। আমি আশা করি ত্রিপুরার সমস্ত সংবাদপত্রের মাধ্যমগুলো একত্রিত হয়ে এক মানসিকতা নিয়ে কাজ করবে এবং সর্বশ্রেষ্ঠ সংবাদ মাধ্যম ত্রিপুরার মধ্যে তৈরি করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে ওনার এই বহু মূল্যবান বক্তব্যের জন্য। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য যে ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে FDPMCর এই প্রথম রাজ্য সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় শিক্ষা ও আইনমন্ত্রী